আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান, আমি রিদওয়ানা বিনতে জলিল। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করেছে। উপদেষ্টার এমন বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বক্তব্য প্রত্যাহার করতে অনুরোধও জানিয়েছেন মির্জা ফখরুল। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রমনা ইনস্টিটিউটে তিনি এসব কথা বলেন। দেশের রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। দীপ্তচন্দ্র পালের রিপোর্ট। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন পূরণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা যেন শহীদ জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য তার পটভূমি আমরা রচনা করতে পারি। আমরা কিভাবে এই জাতিকে একটি সুশিক্ষিত, সমৃদ্ধ, বুদ্ধিভিত্তিক, জ্ঞানভিত্তিক জাতি হিসেবে গঠন করতে পারি, সেই জন্য আমাদের যথেষ্ট প্রকল্প হাতে নিতে হবে। বিজয় ছিনিয়ে আনার পরে তোমাদের আরও অনেক দায়িত্ব রয়েছে এবং সেই দায়িত্ব পূরণে আমি তোমাদের একটি ছোট্ট উপদেশ দেব। তোমরা আগে নিজেদের দেশ পরিচালনার জন্য নিজেদের তৈরি করো, তোমরা ক্লাসরুমে ফিরে যাও। সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সংস্কারে নির্বাচন বিলম্বিত হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে, এদেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে সরকারের প্রতি আহ্বান জানান। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত মারাত্মক একটা অভিযোগ। আমি তীব্রভাবে প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে এই ধরনের উক্তিটা প্রত্যাহার করা উচিত। এবং আমি এটা মনে করে দিতে চাই যে দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না। ক্ষমতা ফিরে পেতে অপচেষ্টা চালাচ্ছে শেখ হাসিনা। গণতন্ত্রকে পরিপূর্ণ রূপ না দেয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বলেও জানান বিএনপির মহাসচিব। আপনাদের সামনে এখন অনেক কাজ। অনেকে মনে করেছেন যে হাসিনা পালিয়ে গেছে, কাজ শেষ হয়ে গেছে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি, ঢাকা। প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে দেশবাসীকে পুনরায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলারও আহ্বান জানান তিনি। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তারেক রহমান এই আহ্বান জানান। বাণীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 1971 সালে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান এবং তাদের রুহের মাগফিরাত কামনা করেন। বলেন, শহীদ বুদ্ধিজীবীরা ন্যায় বিচার ভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন। শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার রাজনৈতিক বিরোধীদের দমনে সন্ত্রাস ও জঙ্গিবাদকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। সন্ত্রাসবাদের নামে আটক করেছে বিরোধী নেতাদের। বৃহস্পতিবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রকাশ করা 2023 সালের সন্ত্রাসবাদ নিয়ে এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এছাড়া কিছু নিরাপত্তা সংস্থার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি অভিযোগ রয়েছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডেরও। গেল বছর সরকার কঠোরভাবে জঙ্গিদের দমনের চেষ্টা করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, মার্কিন সরকারের কাছে প্রশিক্ষণ নিয়ে একাধিক সন্ত্রাসীদের গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ। এদিকে অনলাইনে সন্ত্রাসী কর্মকাণ্ড দমনের ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের সমালোচনা করে রিপোর্টে বলা হয়, সাইবার নিরাপত্তা আইন নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা নিয়ন্ত্রণ ও গ্রেফতারকে সহজ করেছে। ধর্ম বা জাতিগত ভেদাভেদ করে নয়, বরং সব বাংলাদেশিকে নিরাপত্তা দিতে যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের নেতারা। বৃহস্পতিবার হোয়াইট হাউসে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন দেশটির জাতীয় যোগাযোগ নিরাপত্তা উপদেষ্টা জন কার্বি। এদিন ব্রিফিংয়ে বাংলাদেশ সম্পর্কে প্রশ্ন করেন এক ভারতীয় সাংবাদিক। সেখানে বাংলাদেশে কথিত সংখ্যালঘু নিপীড়ন এবং হিন্দুদের বিক্ষোভ মিছিল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অবগত আছেন কিনা জানতে চাওয়া হয়।
এ সময় বাংলাদেশের চলমান পরিস্থিতির দিকে যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবে নজর রাখছে মন্তব্য করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে দেশটি ঘনিষ্ঠভাবে কাজ করছে বলে জানান হোয়াইট হাউসের এই কর্মকর্তা। একটি শক্তি দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যাচার করে বিদেশি বন্ধুদের বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। এ সময় তিনি আরও বলেন, দেশের 1 ইঞ্চি মাটির ওপর দখল বাণিজ্য হতে দেওয়া হবে না। দেশের নারী পুরুষকে সমান মর্যাদা দেওয়ার কথাও জানান তিনি। এছাড়া বৈষম্যহীন এবং শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বানও জানান জামায়াতের আমির। কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। জনগণের এই ধৈর্য, মানুষের প্রতি এই দায়বোধ, দেশের প্রতি এই ভালোবাসা একটা মহলের এখন সহ্য হচ্ছে না। তারা চেয়েছিল রক্তের পদ্মা, গঙ্গা, যমুনা, সুরমা বয়ে যা, তাহলে তাদের রাজনীতি আবার জমে উঠবে দেশে বিদেশে। দেশের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করছে, দেশ থেকে করছে, বিদেশ থেকে করছে। দেশের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য মিথ্যা গল্প সাজিয়ে বিদেশি বন্ধুদেরকে তারা বিভ্রান্ত করার চেষ্টা করছে। অবশ্য পদে পদে তাদের সমস্ত ষড়যন্ত্র শয়তানি ধরে পড়ে যাচ্ছে। দিল্লি লাহোরকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় 1 নম্বরে এখন ঢাকা। এয়ার কোয়ালিটি ইন্ডেক্স AQI-এ 262 স্কোর নিয়ে বিশ্বের 126 নগরীর মধ্যে শীর্ষে আছে এই নগরী। এতে রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে শ্বাসকষ্টজনিত রোগী। পরিবেশ উপদেষ্টা বলছেন, বায়ু দূষণ রোধে সহসাই নেই কোনো সুখবর। এছাড়া রাজধানীর শব্দ দূষণও অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। সুরত খানের রিপোর্ট। ঢাকার বাতাস কতটা অস্বাস্থ্যকর সেটি জানতে এখন আর গবেষণার প্রয়োজন হয় না। সারা বছর যেমন তেমন শীতের শুষ্ক মৌসুম এলেই খালি চোখেই ধরা দেয় চারপাশের অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের তথ্য অনুযায়ী দূষিত নগরীর তালিকায় এখন প্রায় সময়ই শীর্ষে থাকে বাংলাদেশের রাজধানী ঢাকা। সকাল 8:30টার দিকে ঢাকার বায়ুমান ছিল 262, যা খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। বায়ু দূষণে 217 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ভারতের রাজধানী দিল্লি। এমন পরিস্থিতিতে কোনো সুখবর দিতে পারেনি পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যে ভাঙা রাস্তাঘাটের উপর দিয়ে গাড়ি চলার কারণে ধুলা বাড়ছে, সেগুলোকে নিয়ন্ত্রণ করা, পানি ছিটানো এবং ঢাকাতে যে নির্মাণ সামগ্রী নিয়ে ট্রাকগুলো প্রবেশ করছে সেগুলোকে আবৃত অবস্থায় প্রবেশ করাটা নিশ্চিত করা। এদিকে রাজধানীর বায়ুর পাশাপাশি শব্দ দূষণের পরিস্থিতিও নাজুক। যানবাহনের হর্ন, দ্রুতগতির শব্দ, এর সঙ্গে আছে আবাসিক এলাকায় বিভিন্ন স্থাপনার কাজে ব্যবহৃত মেশিনের শব্দ, যা ক্রমাগত অসুস্থ করে তুলছে বৃদ্ধ ও শিশুদের। একই সঙ্গে অসুস্থ মানুষরা ক্রমে ধাবিত হচ্ছে মৃত্যুর দিকে। আপনি যে কাজটা করছেন, শব্দ দূষণ কমাতে দ্রুত আইন চূড়ান্ত করা হচ্ছে বলে জানালেন পরিবেশ উপদেষ্টা। একের পর এক প্রজন্মকে আমরা অস্থিরতা শিখাচ্ছি, অস্থির করছি আমাদের এই লাগামহীন আচরণের মাধ্যমে। এটা আমরা আর করবো না। আমি চেষ্টা করব এই মাসের মধ্যে শব্দ দূষণ বিধিমালাটা চূড়ান্ত করে গেজেট করে ফেলতে, এবং সেখানে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ক্ষমতা দেব। ঢাকায় শব্দের গড় মাত্রা 120 ডেসিমেল, সর্বোচ্চ 129.4 আর সর্বনিম্ন 30.7 ডেসিবেল। শুধু ঢাকা নয়, দেশ জুড়েই শব্দের মাত্রা নিরাপদ মাত্রার চেয়ে 2 গুণ থেকে 3 গুণ থাকছে। শরীয়ত খান, RTV, ঢাকা। সারা দেশে জেঁকে বসেছে শীত। কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়েছে কয়েক গুণ। মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এতে ভোগান্তিতে পড়েছে খেটে খাওয়া মানুষ। মৃত শৈত্য প্রবাহে চলছে কয়েকটি জনপদে। আরও 2-3 দিন এমন অবস্থা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের তথ্য ছবিতে বিস্তারিত ইমরুল কায়েসের রিপোর্টে। ঘন কুয়াশা জানান দিচ্ছে দেশে শীতের তীব্রতা বেড়েছে, থমকে গেছে জনজীবন।
মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। পঞ্চগড়েও ভোরে 9 সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপর্যস্ত জনজীবন। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় স্থানীয়রা। মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গা মেহেরপুরের জনপদ। তাপমাত্রার পারদ নেমেছে 9.8 ডিগ্রিতে। সকালে সামান্য সূর্যের দেখা মিললেও উত্তাপ নেই। এতে বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। খুব শীত পড়ছে, কোনো জায়গায় কাজকর্ম করতে পারছি না, চলতে পারছি না। শীতের জ্বালায় আমরা সকালবেলায় উঠতে পারছি না, একদম মাঘ মাসের মতো শীত পড়ছে। কুড়িগ্রামে 11.8, দিনাজপুরে 12.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করলেও ব্যাহত স্বাভাবিক কার্যক্রম। বিপাকে পড়েছে নদীপার ও চরাঞ্চলের ছিন্নমূল মানুষ। উত্তরের হিমেল বাতাসে হিলিতেও বেড়েছে শীতের মাত্রা। টাঙ্গাইলে কুয়াশা ও ঠান্ডা বাতাসে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নদীর তীরবর্তী বাসিন্দাদের। ঘন কুয়াশায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করছে যানবাহন। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে আরও 2-3 দিন এমন অবস্থা বিরাজ করবে। সারা দেশে যেহেতু সকাল থেকে ঘন কুয়াশা আছে, এই জন্য প্রচণ্ড শীত অনুভূত হবে এবং এটা আগামী আরও কয়েকদিন যেহেতু কুয়াশা থাকবে, তাপমাত্রা ওইভাবে আপনার উঠবে না। উপরন্ত কোনো এক জায়গায় তাপমাত্রা আরও কমে যেতে পারে। ইমরুল কায়েস, RTV। অভ্যুত্থানের পরও চাঁদাবাজি এবং তদবির বাণিজ্য চলায় ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, 24-এর চেতনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ গড়তে জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাষ্ট্র সংস্কারে এগিয়ে নিতে সব সেক্টর থেকে ফ্যাসিস্টদের সরিয়ে সৎ এবং যোগ্যদের বসানোর আহ্বান জানান চাঁপাইনবাবগঞ্জ ফোরামের সভাপতি নুরুল ইসলাম বুলবুল। সকালে রাজধানীতে ফোরামের প্রীতি সমাবেশে এসব কথা বলেন তারা। শাকিবুর রহমানের রিপোর্ট। আমরা সবাই চাঁপাইবাসী, স্বপ্ন গড়ি, ফোটাই হাসি। এই প্রতিপাদ্যে অনুষ্ঠিত হয় চাঁপাইনবাবগঞ্জ ফোরামের প্রীতি সমাবেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিক কায়েম বলেন, 24-এর গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারাই জুলাই অভ্যুত্থানের নায়ক। শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। চাঁদাবাজি তদবির বাণিজ্য এখনো চলছে অভিযোগ করে সার্জিস বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে নিজ জায়গা থেকে কাজ করতে হবে। আমরা নিজেদের স্বার্থ নিয়ে এতটাই ব্যস্ত যে এখানে দেশের কি হলো, মানুষের কি হলো, এগুলো চিন্তা করার আমাদের সময় নেই। অনেকে আমরা সিন্ডিকেট চালাচ্ছি, আমাদের অনেকে আমরা চাঁদাবাজি করছি। আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ থাকি, আমাদের ভিতরে যদি এই 24-এর ছাত্র জনতার জীবন এবং রক্তের যে স্পিরিট সেটি থাকে এবং আল্লাহ যদি আমাদের সহায় থাকেন, তাহলে অবশ্যই যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে উত্তরের স্বপ্ন আমরা দেখি, সেটি আমরা প্রতিষ্ঠা করতে পারবো। চাঁপাইনবাবগঞ্জ ফোরামের সভাপতি নুরুল ইসলাম বুলবুল বলেন, দেশের প্রতিটি স্তরে সিস্টেম ধ্বংস করে গেছেন ফ্যাসিস্ট হাসিনা। নতুন বাংলাদেশ গড়ার পথে তার দোসররা নানাভাবে বাধা দিচ্ছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মারা যারা এখনো নতুন করে বাংলাদেশকে উত্তপ্ত করে তোলার মধ্য দিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন, সেগুলোকে অবদমিত করার কৌশল এবং মাঠ পর্যায়ে ভূমিকা নিয়ে তাদেরকে ব্যস্ত থাকতে হচ্ছে। এটা আমাদের জন্য দুঃখজনক। অনুষ্ঠানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হতাহতের পরিবারের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেয়া হয়। শাকিবুর রহমান, RTV, ঢাকা। বাংলাদেশ ভারত সম্পর্কের উপর রাজনৈতিক অস্থিরতার যে ছায়া পড়েছিল তা নিজেদের স্বার্থে দূর করতে হবে। দুদেশে চায় সম্পর্ক উন্নয়ন, তবে গণ অভ্যুত্থানকে অস্বীকার করলে ভারতের সাথে সম্পর্ক উন্নত করা সম্ভব নয় বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর গুলশানে শব্দ দূষণ নিয়ন্ত্রণে এক সচেতনতামূলক ও চালক পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। 53 বছরে রাজনৈতিক দলগুলো সংস্কার করে নাই বলেই জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। প্রয়োজনীয় সংস্কার গণঅভ্যুত্থানের বিচারের পর প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বলেও জানান পরিবেশ উপদেষ্টা। 4 মাসে বায়ু দূষণ নিয়ন্ত্রণ করতে যায় না, সেরকম ভাবে রাজনৈতিক কারণ যখন অনেক গাড়িয়ে যায় তখন ইট টেকস টাইম, একটু সময় লাগে। কিন্তু ভারতের সাথে আমরাও বারবার বলেছি যে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, ভারতও বলেছে যে তারা সম্পর্ক উন্নয়ন করতে চায় এবং বাংলাদেশের একটা গণ অভ্যুত্থান এটাকে অস্বীকার করে এই পারস্পরিক সম্পর্ক এগিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই। এখন গণ অভ্যুত্থানের বিষয়টা যখন তারা বিবেচনায় নিয়েছে এবং স্বীকার করছে এবং তারা এটাও বলছে যে
অনেক রাজনৈতিক বক্তব্য তারা আগের মতন করে আর মানছে না। আমি মনে করি যে সম্পর্ক উন্নয়নের একটা ক্ষেত্র তৈরি হয়েছে। সীমান্ত পার হয়ে ভারতে ঢুকতে পাসপোর্ট কেড়ে নিয়ে বাংলাদেশে হিন্দু নির্যাতনের মন গড়া কাহিনী বলাতে বাধ্য করছে ভারতীয় মিডিয়া। সম্প্রতি এমন অভিযোগ করেছেন ফরিদপুরের নীলটুলি এলাকার এক হিন্দু যুবকের পরিবারের সদস্যরা। তারা জানান 5ই আগস্টের পর ফরিদপুরে সংখ্যালঘু নির্যাতনের কোনো ঘটনাই ঘটেনি। ফরিদপুর থেকে জাকির হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সৈয়দ মাহমুদ। ফরিদপুর শহরের নীলটুলি এলাকার গিনি ভবনের বাসিন্দা শুভ্র কর্মকার গেল রোববার চিকিৎসার জন্য বেনাপোল পেট্রাপোল বর্ডার হয়ে ভারতে যান। সীমান্তের ওপারে ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভে তাকে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কথা বলতে দেখা যায়। আগের থেকে অনেক খারাপ অবস্থা, হিন্দুদের উপর অনেক অত্যাচার, অবিচার। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাজানি হবার পর স্থানীয় বাসিন্দা এমনকি খোদ শুভ্র কর্মকারের পরিবার বিষয়টি নিয়ে মুখ খোলে। শুভ্রর বাবা স্বর্ণ ব্যবসায়ী সুনীল কর্মকার জানায়, ভারতে পাসপোর্ট আটকে শুভ্রর কাছ থেকে মিথ্যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে। বললো আমি যাওয়ার পরে আমার পাসপোর্টটা মানে ওই পাশে যাওয়ার পরে হাতে নিছে, হাতে নিয়ে কইতেছে দেশের সম্বন্ধে কিছু বলো, এই কথা বলি তুমি বলো। সুনীল ও শুভ্রদের প্রতিবেশীরাও ফরিদপুরে দীর্ঘদিনের হিন্দু মুসলিম সম্প্রীতির কথা জানায়। জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, শীর্ষ নেতৃত্বস্থানীয় নেতারা, আমাদের জুয়েলারি সমিতির সমস্ত সদস্যদের তাদের আহ্বানে আমরা আমাদের ডেকে নিয়ে আমাদের সঙ্গে তারা মত বিনিময় করেছে। হিন্দু মুসলিম এগুলি কোনো সময় ভেদাভেদ হয় নাই। জামাত ম্যাক্সিমাম বন্ধু বান্ধব মুসলিম সম্প্রদায়। দ্য ওয়াল নামে ভারতীয় আরেক টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে দেখা যায় ফরিদপুরের অমিয় সরকারকে। আমার নিজের পরিবারের উপর হামলা হয়েছে। নিজেকে সংখ্যালঘু হিসেবে পরিচয় দিলেও অমিয় মূলত জুলাইয়ে শিক্ষার্থী হত্যা ও নির্যাতনের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ফরিদপুর জেলা শাখার সহসভাপতি। এছাড়া ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার ঘটনায় হওয়া মামলারও অন্যতম আসামি। বিগত 5ই আগস্টের পরে হিন্দু সম্প্রদায় সহ যে কোনো কমিটির লোকজনের উপর এরকম কোনো ঘটনা কোনো কিছুই ঘটেনি। দেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনায় কঠোর ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। তবে ভিনদেশি মিডিয়ায় গুজব থেকেও জনসাধারণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে সরকার। সৈয়দ মাহমুদ, RTV। প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৭৬ বছর বয়সী এই কবি শুক্রবার দুপুরে রাজধানীর শাহবাগের সুপার হোস্টেলে মারা যান। শনিবার জাতীয় প্রেস ক্লাবে তার জানাজা হওয়ার কথা রয়েছে। এদিকে কবি হেলাল হাফিজের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, তারুণ্যের শক্তি এবং স্বৈরতন্ত্রের বিরুদ্ধে এক সাহসী কণ্ঠ ছিল হেলাল হাফিজ। ১৯৪৮ সালের ৭ অক্টোবর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন বিখ্যাত এই কবি। মুন্সিগঞ্জের শ্রীনগরে অনুষ্ঠিত হয়েছে আরটিভির পরিচালক ডক্টর AKM ওয়াহিদুজ্জামানের মা মোসাম্মদ আশরাফুন্নেসা নাতেকার কুলখানি। তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত ও কুলখানিতে অংশ নেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শিমুল বিশ্বাস, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, আরটিভির ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবির বাবলু সহ বিশিষ্টজনরা। এ সময় ওয়াহিদুজ্জামানের মায়ের স্মৃতিচারণ করেন তারা। দামলা গ্রামের কুলখানিতে আশরাফুন্নেসা নাতেকার ভাতিজা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী শফু, ডক্টর AKM খালিকুজ্জামান দীপু পরিবারের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা জানান। আমি একটা অভিভাবক মানি, উনি তো আমাদের দাম বৃদ্ধির পর বাজারে স্বাভাবিক হতে শুরু করেছে বোতলবদ্ধ সয়াবিন তেলের সরবরাহ। ৮ টাকা দাম বৃদ্ধির পর প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৭৫ টাকায়। এদিকে কাউরান বাজারে কেজি প্রতি ৩ টাকা বেড়ে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। নাজির শাইল ৮০ টাকার ওপরে এবং BR২৮ বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬২ টাকায়। আলুর দাম কিছুটা কমেছে, নাগালে আসছে শীতের মৌসুমী সবজি। বিডিআর সদস্যদের নাকে গরম পানি এবং উল্টো করে ঝুলিয়ে ইলেকট্রনিক শক দেওয়ার মতো লোমহর্ষক নির্যাতন করা হয়েছে। সেই সঙ্গে কালো আইনের মাধ্যমে শাস্তি দেওয়ার অভিযোগ তুলেছেন কারামুক্ত সাবেক সৈনিকরা। বিডিআর সদস্যরা বিদ্রোহী নন, শেখ হাসিনার ষড়যন্ত্রের শিকার বলে দাবি তাদের। এখানে হত্যাকাণ্ডটা ঘটানো হলো এই ফ্যাসিস্ট হাসিনা সরকার, এই যে আইনটা থাকার পরেও কেন আবার 2টা মামলা করা হলো? রিমান্ডের নামে প্রত্যেকটা বিডিআর সদস্যকে কিভাবে নির্যাতন করা হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না। 15 বছর জেল খাটার পর, 16 বছর জেল খাটার পরেও
জামিন হবে না, জামিনটা আমার অধিকার কিনা। মুন্সিগঞ্জের সিরাজদিখানে মুসলিম এবং হিন্দু ধর্মাবলম্বীদের নিয়ে মত বিনিময় সভা হয়েছে। বিকেলে সৈয়দপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। মাওলানা আবু আম্মার আবদুল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন হেফাজতে ইসলামের জেলা সাধারণ সম্পাদক হুসাইন আহমদ ইসহাকি, জেলা বিএনপি নেতা মোহাম্মদ জসিমউদ্দিন খোকন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বিমল চন্দ্র দাস সহ অনেকে। এ সময় বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে মিলেমিশে থাকতে হবে, কোনো রকম উস্কানি বা ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়া যাবে না। বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় ৭১-এর মহান মুক্তিযুদ্ধ। লাখো যোদ্ধার বীরত্বে জন্ম হয়েছে স্বাধীন সার্বভৌম এই দেশের। ৫৩ বছর পরে আবারও তরুণদের বীরত্বে মুক্ত হলো বাংলাদেশ। যাদের আত্মত্যাগ আর বীরত্বে মুক্তির স্বাদ পেল দেশের মানুষ, তাদেরই একজনের যুদ্ধ জয়ের গল্প শুনব এবারের পর্বে। চুয়াডাঙ্গা প্রতিনিধি জহির রায়হান সোহাগের তথ্য চিত্রে থাকছে ২৪শে জুলাই বিপ্লবে আহত মোফাইল হোসেনের গল্প। ঘটনাটা ছিল যাত্রাবাড়ি ঘটছিল রাত ১২টার সময়, শুক্রবারে ১৯শে জুলাই। ওদিন আমার ছুটি ছিল, তো আমার সাথে আমি মেসে থাকতাম একসাথে। আমার ছাত্ররা ছিল উপরে আর আমি ছিলাম নিচে। মানে সেদিন অফিসটা ছুটি ছিল, ওরাও ছুটি ছিল। তো ওরা বললো কিনা যে তাহলে এক কাজ করি, তাহলে একটু দুপুরবেলা খাওয়া দাওয়া করে তাহলে আমরা আন্দোলনে যাই, দেখি কি অবস্থা হয়। তো ঠিক আছে, ওদের কথা আমি একমত হয়েছি, যেহেতু আমিও একটা ছাত্র, তো ওদের সাথে আমিও নেমে পড়লাম। একের পর এক মানে পুলিশের সাথে ধাওয়া পাল্টা হতেই আছে। তো হওয়ার পরে মানে তারপরেও আমরা ওখান থেকে ছেড়ে আসি নাই, একের পর এক ধাওয়া পাল্টা করতেই আছে, আন্দোলন করতেই আছে, পুলিশ স্যালেন্ডার করে না। তো তারপরেও আমরা ওখান থেকে নড়ি নাই, একের পর এক ধাওয়া পাল্টা হয়। তারপরে অনেকগুলো আহত হয়, ২ থেকে ৩টা মানে লাশ পড়ে যায়। তখনও পুলিশ একের পর এক গুলি চালাতেই থাকে। চালানোর পরে তারপরেও আমরা আন্দোলন ছাড়ি নাই। তারপরে পুলিশের গুলি খাইতে খাইতে একের পর এক ধাওয়া পাল্টা হতেই আছে, একবার ওরা আগায় আমরা আগাই। তো যখন ঠিক রাত ১২টা বাজে তখন পুলিশের গুলিতে আমি আহত হয়ে পড়ি। আমার যে গুলিটা লাগছে, একটা গুলি লাগছিল ডান পায়ে, হাঁটুর উপরে। ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র ও বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শুক্রবার ভোরের দিকে পরিচালিত এই হামলার শব্দ শোনা গেছে রাজধানী কিয়েভ থেকে কৃষ্ণসাগর তীরবর্তী শহর ওদেসা পর্যন্ত। এই হামলার কারণে লভিভ এবং তার আশেপাশের অন্তত ৩৫ লাখ মানুষ শুক্রবার সকাল থেকে বিদ্যুৎবিহীন রয়েছেন বলে জানিয়েছে দেশটির বিদ্যুৎ পরিষেবা কোম্পানি ইয়াসনো। তবে হামলার পর এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। প্রসঙ্গত, চলতি বছরের শুরু থেকে ইউক্রেনের বিভিন্ন বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সরবরাহ সংক্রান্ত স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা করছে রুশ বাহিনী। এর ফলে ২০২৪ সালের বছর জুড়ে বিদ্যুৎ সংকটে ব্যাপক মাত্রায় ভুগতে হয়েছে ইউক্রেনের জনগণকে। সিরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইসরায়েলের কয়েক শতাধিক বিমান হামলা চালানোর ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। সে সঙ্গে দেশটিতে হামলা চালানো বন্ধ করতে ইসরায়েলের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের মতে, স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর এখন পর্যন্ত সিরিয়ায় ৫ শতাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে সিরিয়ায় ইসরায়েলের ব্যাপক হামলার পক্ষে বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। ইসরায়েলি বাহিনীর সম্ভাব্য হুমকিগুলো থামানোর চেষ্টায় এসব আক্রমণ করছে বলে জানান তিনি। সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।